প্রণয়ের জলসাঘরে সূচনা পর্ব। ক্লাস শেষে তুমি অফিসে আমার সাথে দেখা করবে। স্যার, আমরাও কি আসব? না, শুধু এই মেয়েটা যাবে। এখন তিনজনেই হাত লম্বা করে মেলে ধরো। প্রতিজনের দুই হাতে 2 বাড়ি করে 4 বাড়ি বেতের আঘাত পড়ল। নতুন স্যারের হাতে বেতাঘাত খেয়ে ক্লাসের পেছনের বেঞ্চে গিয়ে বসল পিয়াসা। তারা 3 বন্ধু মিলেই মার খেয়েছে। ক্লাসের দরজার সামনে দিয়ে অন্য ক্লাসে যেতে রায়হান স্যারও দেখে ফেলেছে। লজ্জায় মাথা কাটার মতো অবস্থা পিয়াসার, কারণ রায়হান স্যার তাকে ভালো জানে। তাদের অপরাধ তারা ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গিয়েছে। লাউয়ের কচি ডগার মতো সরু হাতের তালুটা দিকে চেয়ে আছে পিয়াসা। লাল হয়ে আসা হাতের তালুর ওপরে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হাতের ব্যথার চেয়ে গরম চোখে বলা নতুন স্যারের রুক্ষ কথাগুলো পিয়াসার হৃদয়টাকে বিদীর্ণ করে দিল। ক্লাস ছুটি হয়ে গেছে। দুরু দুরু বক্ষে পিয়াসা অফিসে ঢুকল। পুরো অফিস ফাঁকা, অন্য স্যাররাও চলে গিয়েছে। দেখল নতুন স্যার বসে আছে গম্ভীর মুখে। স্যার, আসসালামু আলাইকুম। আমাকে আসতে বলেছিলেন। যদিও পিয়াসা জানে কারণটা, তবুও না জানার ভান করল। নতুন স্যার নিজের হাতের মুঠি থেকে একটা টিস্যু কাগজ বের করল, মেলে ধরল পিয়াসার চোখের সামনে। অগ্নিশর্মা দৃষ্টিতে জিজ্ঞেস করল, এখানে কি লেখা পড়ো? পিয়াসা নিশ্চুপ, আড়ষ্টভাবে ঠাঁই দাঁড়িয়ে আছে টেবিলের এক পাশে। কি হলো, পড়ছো না কেন? অন্ধ নাকি, দেখতে পাচ্ছ না? 3 ঘন্টা সিনেমা কিভাবে দেখলে? স্টুপিড মেয়ে কোথাকার! রাগান্বিত স্বরে বলল স্যার। পড়েছি তো স্যার, নরম গলায় বলল পিয়াসা। কই, আমি তো শুনতে পাইনি। শব্দ করে পড়ো, যেন আমি শুনতে পাই। ডুবে ডুবে ভালোবাসি। পিয়াসা নিরুপায় হয়ে বাক্যটি উচ্চারণ করল ক্ষীণ গলায়। পিয়াসা চোখের দিকে চেয়ে হোয়াট ননসেন্স বলে উত্তেজিত হয়ে গেল স্যার। পিয়াসা কেঁপে উঠল মুরগির ছানার মতো। এই মেয়ে, তোমার বয়স কত? 16 শেষের দিকে। আমার বয়স কত? জানি না স্যার। তোমার চেয়ে মিনিমাম 10 বছরের সিনিয়র আমি। আর আমার নাম জানো? এখন মনে পড়ছে না স্যার। আয়মান শেখ। নামটা মনে রেখো। তোমার এতটুকুন বয়সে এত দুঃসাহস হয় কিভাবে? একজন নতুন টিচারকে প্রেমের প্রপোজাল করা! নির্লজ্জ বেহায়া কোথাকার! স্যার, বিশ্বাস করুন, আমি এটা আপনাকে লিখিনি। এটা একটা সিনেমার নাম, লিখেছি এমনিতেই। আপনার থেকে নেওয়া গাইডের বইয়ের ভেতর বেখেয়ালবশত রাখা হয়ে গিয়েছে। তুমি এখন মিথ্যা বলবে, এটাই স্বাভাবিক। কাল স্কুলে আসতে তোমার বাবাকে নিয়ে আসবে। চাইলেই আমি তোমাকে স্কুল থেকে বহিষ্কার করতে পারি, কিন্তু করুণা করলাম তো না তোমাকে, কারণ সামনে এসএসসি পরীক্ষা তোমার। তবে তোমার বাবাকে কিছু কথা জিজ্ঞেস করব, কিভাবে মেয়েকে শিক্ষা দিয়েছে। পিয়াসা থরথর করে কাঁপতে শুরু করলো। এমনভাবে কাঁপছে যেন কচু পাতার উপর জমে থাকা টলটলে এক বিন্দু জলকণা আলতো টোকাতেই হেলে পড়ে যাবে। বোবা স্বরে কেঁদে ফেলল সে। 2 হাত জোর করে অনুরোধ করল, স্যার, এমনটা করবেন না। অভিভাবক আমার নামে এমন অভিযোগ শুনলে মেরেই ফেলবে আমাকে। আমি কথা দিচ্ছি আর কোনো দিন আপনার সাথে কোনো ভুল হবে না। আপনার দিকে চোখ তুলেও চাইব না। আপনার কথা মান্য করে চলব। আমাকে ক্ষমা করে দিন। ওকে, অভিভাবক আনতে হবে না। যাও, ক্ষমা করে দিলাম। মন দিয়ে পড়াশোনা করবে। জি স্যার বলে মাথা নত করে পিয়াসা অফিস ত্যাগ করল। তারপর হতে পিয়াসা খুব সচেতনভাবে চলাফেরা করে স্কুলে। আয়মান স্যারের সামনে কোনো ভুল ধরা পড়লে নিস্তার নেই। আয়মান স্যারও পিয়াসাকে নজরে রাখে। ক্লাসে যেমন ভালো কোনো স্টুডেন্ট কোনো শিক্ষকের বিশেষ নজর কাড়ে, তেমনি কোনো বাজে স্বভাবের জন্য নজরে পড়ে।
পিয়াসাও তেমনি আয়মান স্যারের নজরে পড়ে গিয়েছে নেতিবাচকভাবে। ভীষণ ভয় পায় আয়মান স্যারকে পিয়াসা। রাশভারী টাইপের লোক, যেমন স্বল্পভাষী তেমনি স্পষ্টবাদী। পরের দিন ক্লাসে গেলে বন্ধুরা তাকে ঘিরে ধরল স্যার কেন ডেকেছে শোনার জন্য। তাদের চোখে মুখে উদ্বিগ্নতার সাথে কৌতূহল মেশানো। পিয়াসা বানানো কথায় তাদের ভুলালো, নয়তো এই লেজুর বাহিনীর হাত থেকে তার রক্ষা নেই। দেখতে দেখতে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, রেজাল্টও দিয়ে দিল। পিয়াসা সহ অন্য বন্ধুরাও একই কলেজে ভর্তি হলো। পিয়াসা খুব করে অন্য কলেজে পড়তে চেয়েছে। এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার তার কোনো ইচ্ছেই নেই, সেই বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাওয়ার পর হতেই। কিন্তু বাসা থেকে তাকে বলে দিয়েছে এত লাফাঝাপার দরকার নেই, জর্জ ব্যারিস্টার তো হবে না, সুতরাং এখানেই যেন ইন্টার পাশ করে, পরে দেখে শুনে বিয়ে দিয়ে দেব। অগত্যা এখানেই ভর্তি হলো পিয়াসার। আয়মান স্যার কলেজেও তাদের ক্লাস পেলেও। পিয়াসা মনে মনে দুঃখ প্রকাশ করে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, কি আর করার, পড়েছি কুকুরের হাতে, খানা খেতে হবে একসাথে। আয়মান স্যারের সাথে ক্লাসের অন্যরা যতটুকু কথা বলে বা বলতে হয়, পিয়াসা ততটুকুও বলে না। গুটিসুটি হয়ে থাকে স্যারের সামনে গেলে। কলেজের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা চলছে। একদিন পরীক্ষা শেষে ঝুম বৃষ্টি শুরু হলো। ক্লাসের সবাই চলে গেছে, পিয়াসা দাঁড়িয়ে আছে। রায়হান স্যার এগিয়ে এসে জিজ্ঞেস করলো, বৃষ্টি থামার অপেক্ষায় আছো? জি স্যার। এখন বর্ষাকাল, ছাতে সাথে রাখতে ভুলে যাও কেন? এর আগেও কয়েকদিন তোমাকে ভিজে যেতে দেখেছি। পিয়াসা মাথা নিচু করে জানালো, বৃষ্টি থেমে গেলেই বাসায় যাব স্যার, আপনি যান। স্কুল কলেজের সব স্টুডেন্ট চলে গিয়েছে, তুমি একা দাঁড়িয়ে আছো। আমার ছাতার নিচে আসো, তুমি রিক্সা নিলে আমি চলে যাব। পিয়াসা নমনীয়ভাবে বলল, না স্যার লাগবে না, আমার এইভাবে অভ্যেস আছে, একটু অপেক্ষা করে ভিজেই চলে যাব। আজব তো, ভিজে যাওয়ার দরকার কি? পিয়াসা নিরুত্তর। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আজ পিঠের চামড়া আস্ত রইবে না বাসায় গেলে। কাল আবার তোমাদের এক্সাম আছে, প্রস্তুতি নিতে হবে না? তোমার বাসা কি বেশি দূরে? বাসার ঠিকানা বলল পিয়াসা। খুব দূর তো নয়, এসো বলছি। রায়হান স্যারের জোরাজুরিতে পিয়াসা তার ছাতার নিচে যেতে বাধ্য হলো। বিদ্যালয়ে প্রাঙ্গণ ছেড়ে রাস্তার উপর উঠল দুজন। প্রবল বৃষ্টির জন্য কোনো রিক্সা নেই। কিছু সময় অপেক্ষা করে একটা রিক্সা পেল। রায়হান স্যার পিয়াসাকে উঠতে বলল। পিয়াসা ভাড়া শুনেই কাচুমাচু শুরু করলো। স্যারকে বলাও যাচ্ছে না এই ভাড়া তার কাছে নেই। চট করে তার মাথায় খেলল বুদ্ধি করে বলল, স্যার আমি এই রিক্সা নিয়ে গেলে আপনি কিভাবে যাবেন? কতক্ষণ অপেক্ষা করবেন? তার চেয়ে একই রিক্সাতে উঠুন, আমাকে নামিয়ে দিয়ে আপনি একই রিক্সায় চলে যেতে পারবেন। শুনে রায়হান খুশি হলেন, বললেন, বাহ ভালো বললে তুমি, এক ঢিলে দুই পাখি মারা হবে। পিয়াসা রিক্সায় জড়সড় হয়ে বসে আছে। বৃষ্টির ছাটে তার মুখ হাত ভিজে যাচ্ছে। রায়হান পকেট থেকে রুমাল বের করে দিয়ে, ঘাড় মুখ মুছে ফেলো, ঠান্ডা লেগে যাবে। মাথা নাড়িয়ে পিয়াসা রুমালটা নিল হাতে। একতলা একটা পুরনো বাড়ির সামনে গিয়ে রিক্সা থামল। পিয়াসা স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গেটের ভিতর চলে গেল। মোবাইল বেজে উঠল। রায়হান স্যার রিক্সাওয়ালাকে বলল, মামা একটু দাঁড়ান। রিক্সা টানলে বাতাস আর বৃষ্টির জন্য মোবাইলে কথা বলতে অসুবিধা। রিসিভ করে জরুরি ফোনালাপ সেরে নিল রায়হান। মিনিট ব্যবধানেই তার কানে অচেনা গলার চিৎকার ভেসে এলো বাড়িটির ভেতর থেকে। রায়হান নিবিড় দৃষ্টি দিয়ে চাইল সেই দিকে। পিয়াসাকে দেখা যাচ্ছে গেটের বরাবর রুমটার মাঝে। দেখতে পেল মাঝবয়সী এক মহিলা পিয়াসার চুলে ঝুঁটি ধরে বলছে, জমিদারের বেটি, ঘরে কাম থাকে জানোস না? কলেজ থাইকা আসতে এতক্ষণ লাগে নাকি? ভাতার জোগাইছ? ছাতা ছাড়া এই বাদলাকালে কি ভাতার নামিয়া দিল?
পীড়িত করো? তোমার মা ময়রা আমার হয়েছে যত জ্বালা। রায়হান বাকরুদ্ধ হয়ে গেল। দ্রুত চলে এলো সেখান থেকে, কারণ পিয়াসা তাকে দেখতে পেলে কলেজে যাওয়াই ছেড়ে দেবে। এই অবস্থায় একটা মেয়েকে অহেতুক বিব্রতকর সিচুয়েশনে ফেলা কোনো সভ্য মানুষের কাজ নয়। এক পলক বাড়িটির দিকে চোখ বুলালো রায়হান। শরীরের নানা স্থানে ক্ষতের মতো বাড়িটির দেওয়ালের স্থানে স্থানে প্লাস্টাররা খসে পড়ছে। লাগোয়া বেশ কয়েকটা রুম দেখা যাচ্ছে খোলা গেটের ভেতর দিয়ে। যেতে যেতে রায়হান ভাবতে থাকে, দূর থেকে কিছু মানুষের পারিবারিক জীবন আন্দাজ করা অকল্পনীয়। এত সুন্দর একটা মেয়ের জীবন এতটা বঞ্চনার, এতটা লাঞ্ছনার। রায়হানের বুকের ভেতর পিয়াসার জন্য সহানুভূতির চর জেগে উঠল। পিয়াসা তার জন্য জমে থাকা সব কাজ সেরে নেয়, হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নেয়, পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সৎ ছোট বোনদের সাথে। আজ পরীক্ষা শেষ। পিয়াসা উৎফুল্ল মনে কলেজের বারান্দায় দিয়ে হেঁটে যাচ্ছে। পেছন থেকে পিয়াসার সামনে একটা তাজা গোলাপ এসে পড়ল। পিয়াসা ঝুঁকে গোলাপটি কুড়িয়ে নিতে যাবে, অমনি একজন পুরুষের পায়ে স্যান্ডেলের নিচে চাপা পড়ে যায় ফুলটি। পিয়াসা মাথা তুলে চেয়ে দেখে আয়মান স্যার। পিয়াসা ভূত দেখার মতো ঘাবড়ে গেল। আর ভাঙা স্বরে কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার, কে মেরেছে ফুল আমি জানি না। কলেজে কি সুন্দর মেয়ে তুমি একা, আর দ্বিতীয়টি নেই? আর যদি নাই বা জানো, তাহলে ফুলটা তুলতে যাচ্ছিলে কেন? রুক্ষ স্বরে বলল আয়মান। স্যার, ফুল আমার খুব ভালো লাগে, তাই ফুলটা নিতে যাচ্ছিলাম। এর বেশি কিছু পিয়াসা বলতে গিয়েও পারল না। এখন বড় হচ্ছ তুমি, প্রেম করো আর যাই করো সেটা তোমার ফ্রিডম, তবে অন্তত শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরের বাইরে গিয়ে করবে। এসব থার্ড ক্লাস কর্মযোগ্য যেন এখানে আর না দেখি। লুকানো ক্ষোভ আর দুঃখ নিয়ে পিয়াসা লম্বা লম্বা পা ফেলে আয়মানের সামনে থেকে চলে গেল। হেয়ালি করে ভাবল, পূর্বের জন্মে মনে হয় আমার কপালে এটাই লেখা ছিল। হে বালিকা, একদা তুমি ধরণীতে পদার্পণ করিবে, কারণে অকারণে এক যুবক শিক্ষক দ্বারা অপমানিত হইবে, যে তোমাকে দেখলেই যুবক রূপ ধারিতে বয়স্কার বেশ ধরিবে। দূর, কি ছাইপাস চিন্তা করছি বলে পিয়াসা নিজের মাথায় নিজে মৃদু ধাক্কা দিল। আয়মান কলেজের বারান্দা ধরে এগিয়ে গেল। খুঁজে দেখল কেউ নেই। তাহলে ফুল ছোড়া ছেলেটি কই? মনে হয় আমাকে দেখেই পালিয়েছে। পুনরায় গিয়ে দলিত মথিত হওয়া ফুলটার দিকে চাইল। আমি ফুল ভালোবাসি স্যার। পিয়াসার নরম হয়ে বলা বাক্যটি নিজের অজান্তেই মনে হলো আবার। সেকেন্ড ইয়ারে উঠে গেল পিয়াসা। ক্লাসের অন্যান্য বন্ধুরা আয়মান স্যারের কাছে কোচিং করছে। পিয়াসা অন্যদের সাথে কোচিং করে, কারণ ইংরেজির জন্য আয়মান স্যার ভালো। কোচিং ক্লাস হয় কলেজের কমন রুমে। আজ স্যার এখনও আসেনি কোচিং ক্লাসে। সব বন্ধুরা নানান খুনসুটিতে মেতে উঠেছে। পিয়াসা এই বন্ধু গ্রুপের নাম হলো গ্লু বাহিনী। সুপার গ্লু আঠার মতো তারা একে অপরের সাথে আষ্টেপৃষ্ঠে লেগে থাকে। এই তোরা একটা কৌতুক শুনবি, বলল হিরণ। পিয়াসা দাঁত কেলিয়ে বলল, বল তো শুনি। তোর আবার কৌতুক? ঘুরে ফিরে সেই লাউ সেই কদু। এই পেশা, চুপ কর। হিরু শোন, আজ থেকে এই মুহূর্ত থেকে তোর সাথে আমি আড়ি। যেদিন তুই পিয়াসা বলে ডাকবি ঠিক সেদিন তোর সাথে কথা হবে। জেবা গুনগুনিয়ে বলল, পেশা প্লাস ব ইকুয়াল হয় বলে মুখ টিপে মিটমিট করে হাসল। এই তুই এত বেশরম মাইয়া কেন? পাশ থেকে জুলি বলল, এই ব্যাপার না জুলি, বাদ দে। জেবার মতো এমন একটা খাইটাস দোষ থাকার দরকার আছে, সময়ে অসময়ে কাজে লাগানো যাবে। এক দমে বলল পিয়াসা। এই পেশাবু, কৌতুকটা শুনে যা আড়ি নেওয়ার আগে।
স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করেছে শিশুসুলভ কণ্ঠে, ওগো, আমি মরে গেলে তুমি কি করবে? স্বামী, পাগল হয়ে যাব জান। স্ত্রী, আচ্ছা, তুমি কি আবার বিয়ে করবে? স্বামী, অবশ্যই বিয়ে করব জান। স্ত্রী, কি, তুমি এত বড় বেঈমান? স্বামী, পাগলে কখন কি করে ঠিক আছে জান। শান্ত স্বভাবের পিয়াসাও অন্য বন্ধুদের সাথে হেসে কুটিকুটি হলো। আর একটা কৌতুক শোন বলে হিরণ আবার বলল, পার্কের একটা বেঞ্চিতে বসে আছে প্রেমিক প্রেমিকা। তারা একে অন্যের প্রতি প্রেমের পরিমাপ বোঝাচ্ছে। এক পর্যায়ে প্রেমিকটি উঠে দাঁড়িয়ে গেল। চোখে মুখে রাজ্যের অস্থিরতা। একটু খোলা জায়গায় গিয়ে বুক টান টান করে দাঁড়ালো। দুহাত মেলে ধরে আকাশের দিকে মুখ তুলে বলল, প্রিয়া, আমরা স্বাধীনভাবে প্রেম করব। কেউ কোনো বাধা হয়ে আসতে পারবে না, কারণ এই পৃথিবী শুধু তোমার আর আমার, আমাদের দুজনার। পার্কের মাঝ বরাবর পথ ধরে হেঁটে যাচ্ছে এক প্রবীণ লোক। তিনি শুনতে পেয়ে এগিয়ে এলেন প্রেমিক ছেলেটির সামনে। বললেন, তাহলে কি তোমরা দুজন ছাড়া এ পৃথিবীতে বস করা আমরা সবাই ভাড়াটিয়া? হো হো করে সব বন্ধুরা উচ্চস্বরে হাসতে লাগলো। জেবা বলল, চরম হয়েছে এটা। বিনা টিকিটে পিওর বিনোদন দিলাম তোদের। আমার দিকে একটু নজর রাখিস তোরা। হ, রাখিস। ফেলটু বয় হিরোর দিকে। চোখের পাতা টেনে বলল জুলি। স্মার্ট ছেলেমেয়েরা কি আড্ডাবাজি চলছে বলে আয়মান স্যার চলে এলো। সবগুলো বোবা হয়ে গেল পলকেই। কোচিং চলাকালীন রায়হানও ক্লাসে ঢুকলো। আয়মানের সাথে তারা কথা বলার ধরন দেখে ছাত্র হিরণ জিজ্ঞেস করলো, স্যার, আপনারা দুজন মনে হয় ফ্রেন্ড? আয়মান হেসে বলল, ওহো, তোমরা জানো না? রায়হান ও আমি বহুদিনের পুরনো বন্ধু। আমরা দূরের এলাকা হলেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় একসাথেই শেষ করেছি। বাট আমার লাইফে ওর অবদান বেশি। রায়হান বন্ধু আয়মানের পিঠ চাপড়ে, ও ভালো ছেলে তো, তাই সামান্য কিছুকেই অসামান্য করে বলতে পারে। মাশাআল্লাহ স্যার, আপনাদের বন্ধুত্বের বন্ধন যেন চির অম্লান, চির অক্ষয় থাকে। আশীর্বাদ ঢঙে বলল নাহিদ। তোমার কথার ফুলচন্দন ফুটুক, হেসে বলল রায়হান। জেবা ও তুলি কানে কানে ফিসফিসিয়ে কি যেন বলছে। আয়মান বলল, কি বলছো তোমরা? সাহসী মেয়ে তুলি বলেই ফেলল, স্যার, বলছি যে কোনো মানুষের বন্ধু যতই মধুর হোক আর গভীর হোক, কিন্তু নিজের বউ বা বরের ভাগ কেউই দেবে না। রায়হান বলল, খুব দামি কথা বললে তুমি, এটা অসম্ভব। হয়েছে, টপিক চেঞ্জ করো এবার তোমরা, নির্দেশ দিল আয়মান। সবগুলো নোট খাতায় মনোনিবেশ করল। রায়হান পিয়াসার দিকে চেয়ে আছে সকরুণ চোখে। সেদিনের পর হইতেই পিয়াসার জন্য তার হৃদয়ে একটা সফট কর্নার কাজ করছে। পিয়াসাকে নিয়ে তার মনে শত প্রশ্ন, শত জিজ্ঞাসা। এই যেন এক দুর্নিবার কৌতূহল। কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে, কি ধরে প্রসঙ্গ তুলবে, তার কোনো অবলম্বন খুঁজে পাচ্ছে না। পিয়াসার মনে হয় পড়াশোনায় আগের চেয়ে বেশি মনোযোগী হয়ে উঠেছে। চুপচাপ দেখা যাচ্ছে যে। জিজ্ঞেস করল রায়হান। পিয়াসা এক পলক চোখ তুলে তাকালো রায়হানের দিকে, কিন্তু মুখে কিছুই বলল না। রায়হানও আর কিছুই জিজ্ঞেস করল না। সবার উদ্দেশ্যে বলল, পরীক্ষার সময় দেখতে দেখতে ঘনিয়ে আসবে। তোমাদের কারোর কোনো সমস্যা হলে আয়মান স্যারকে ফোন দিবে। আয়মান হিরণের খাতায় তার পাবলিক নাম্বার লিখে দিয়ে, সবাই নাম্বার নিয়ে রাখো, এনি টাইম ফোন দিতে পারো। পিয়াসা ছাড়া সবাই নাম্বার লিখে নিল। পিয়াসা নাম্বার নিলে না যে? জিজ্ঞেস করল রায়হান। স্বল্পভাষী আয়মান দেখেও চুপ রইল, কারণ সে জানে তার মতো করে এই মেয়েটাও তাকে পছন্দ করে না। আর
না করাটাই স্বাভাবিক, তাই হয়তো নাম্বার নেয়নি। পিয়াসা চুপ করে আছে। রায়হান যা বোঝার বুঝে নিল, তাই দ্বিতীয় কোনো প্রশ্ন করল না আর। কোচিং শেষ হয়ে গেলে সবাই একসাথে বের হয়ে গেল। পিয়াসা রায়হানের পিছন পিছন গিয়ে স্যার বলে ডাক দিল। রায়হান পুলকিত হলো মনে মনে, দাঁড়িয়ে গেল। স্যার, আপনার রুমালটা সেদিন যে দিয়েছিলেন, এই নিন। ওহ, আমি ভুলেই গিয়েছিলাম। এই সামান্য কিছু ফেরত দিতে হয়? রেখে দাও তুমি। না স্যার, সামান্য হোক কি হয়েছে, জিনিস তো। আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে দিয়েছি। আচ্ছা দাও। রুমাল দিলে নাকি ঝগড়া হয়, আমার দাদির মুখে শুনেছি। তবে না ধুয়ে দিলেই বেশি ভালো হতো। বুঝলাম না স্যার, না ধুলে বেশি ভালো হতো কেন? রায়হান ছল করার আশ্রয় নিল। তুমি কষ্ট করে না ধুলেও পারতে। এটা মিন করেছি, তাই বলেন, বলে পিয়াসা মিষ্টি হাসি দিল। রায়হান কৌশলে তার মোবাইল নাম্বার লিখে দিল পিয়াসাকে। বলল, যে কোনো প্রয়োজনে ফোন নয়, শুধু মিসড কল দিলেই হবে। চকিতে বিষম খেল পিয়াসা। বুকের ভেতর খচখচানি শুরু হলো। একজন শিক্ষক এত উপচানো আন্তরিকতা কেন আমার মতো এক নিরীহ ছাত্রীকে দেখাচ্ছে? কারণ কি? কোনো সমস্যা পিয়াসা? কাচুমাচু করতে করতে জানালো, স্যার আমার মোবাইল নেই, এই জন্যে আইমান স্যারেরও নাম্বার নিইনি। রায়হান আফসোস করে বলল, ও আচ্ছা। আচ্ছা পিয়াসা, তোমার আই মিন লাইফ কি বা কেরিয়ার নিয়ে কোনো স্বপ্ন আছে কি? পিয়াসা মাথা নিচু করে ধীর গলায় জানালো, স্যার এসব বলতে গেলে লম্বা সময় লাগবে। আমি আজ যাই, বাসায় তাড়া আছে, অন্য একদিন আপনাকে বলবো। রায়হান দেখল সেদিন দেরি হতেই বেদম মার খেলো সৎ মায়ের হাতে। চট করে নিজের পকেট থেকে একটা মোবাইল বের করে নিল। সিম সহ পিয়াসাকে এগিয়ে দিল। বলল, আমার দুটো মোবাইল, একটা তুমি রাখো। মুহূর্তেই মুখ মলিন করে ফেলল পিয়াসা। তার আত্মসম্মানে বাঁধল খুব। এটাকে রায়হান স্যারের দয়া মনে হলো তার কাছে। বলল, না স্যার প্লিজ, আপনি কেন আমাকে ফোন দেবেন? আরে মেয়ে, দিচ্ছি কই, তুমি ফ্রি টাইমে ঠিক সেই কথাগুলো আমার সাথে শেয়ার করবে যা এখন বলতে তুমি। এরপর আমাকে সেট দিয়ে দেবে, কারণ কলেজে আসলে অতিরিক্ত সময় তোমার বা আমার কারোরই হচ্ছে না। এবার পিয়াসা অনিচ্ছা সত্ত্বেও মোবাইলটা নিল। রায়হান চলে গেল। পিয়াসা ভাবনার একুল ওকুল করেও কোনো সদুত্তর পেল না। রায়হান স্যার এতটা ভালো, এতটা আন্তরিক, নাকি সেদিন আমার দুর্দশাগ্রস্ত জীবন সম্পর্কে স্যার কিছুটা আঁচ করতে পেরেছে? করতে পারাটাই যুক্তিযুক্ত। আর তার জন্যই কি এই অসীম সহানুভূতি? এদিকে কলেজের বারান্দার একপাশে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখে গেল আয়মান। আজ কিছু না বললেও কাল ঠিকই পিয়াসাকে নাজেহাল করতে ভুল করবে না সে। বন্ধু রায়হানকে কিছুই বলবে না সে, কারণ সে জানে পিয়াসাই আস্ত একটা খারাপ মেয়ে। পিয়াসা মোবাইলের সুইচ অফ করে ব্যাগের ভেতর রাখলো। চলে গেল বাসায়। তাদের বাসার গেটে দিয়ে ঢুকতেই সে যা দেখল তাতে আঁতকে গিয়ে চিৎকার দিয়ে উঠল। পিয়াসা থম মেরে দাঁড়িয়ে যায় বাসার সামনে খালি স্থানে। পুলিশ কেন তাদের বাসার সামনে? ছোটবেলায় চোখের সামনে দেখা একটা বিচ্ছিন্ন ঘটনার পর হতেই পুলিশ দেখলেই পিয়াসা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তার আত্মারাম খাঁচা ছেড়ে পালায়। এত মানুষের জটলা কেন তাদের বাসার সামনে? সব বাসায় মানুষ, তাদের বাসার ভেতর কেন? পাশের বাসার মিনা আন্টি এসে পিয়াসাকে বুকে চেপে ধরে, টেনে নিয়ে যায় বাসার ভেতরে। তার বাবার নিথর দেহটা মাটিতে পড়ে আছে। পিয়াসা বাবার বুকের উপর আছড়ে পড়ে। আকাশ মাটি এক করে গলা ফাটিয়ে বিলাপ করে। নানান প্রশ্নবাণে পরিচিতজনদের জর্জিত করে ফেলে। সবাই চুপ হয়ে নীরবে অশ্রু ফেলছে। পুলিশ তাকে জানায়, আপনার বাবাকে আপনার সৎ মা বিষ প্রয়োগে হত্যা করেছে। আমরা ফোন পেয়ে এসেছি, যদিও তিনি পুরোদমে অস্বীকার করেছে। আমরা ওনাকে থানায় নিয়ে যাচ্ছি।
লাশও নিয়ে যাচ্ছি, পোস্টমর্টম হবে। পুলিশ চলে গেল, আশেপাশের মানুষও চলে যায়। সৎ মায়ের বোন এসেছে সৎ বোন দুটোকে নিয়ে যেতে। পিয়াসা যেখানে নিজেই এতিম অসহায় হয়ে গেল, সেখানে বোনদের কিভাবে নিজের করে রাখবে? সবাই বলাবলি করছে, এই মেয়েটার কি হবে এখন, কোথায় যাবে, কে আশ্রয় দেবে এই উঠতি বয়সের মেয়েটাকে? পিয়াসা 9 বছরের সৎ বোন রিয়াকে জিজ্ঞেস করে বাবার মৃত্যুর কারণ। সীমা রিয়ার চেয়ে 3 বছরের বড়। সে সত্যিটা বলবে না, কিন্তু সে জানে রিয়া হুড়হুড় করে যা জানে বলে দেবে। ম্যাড়মেড়ে স্বরে জানতে চায়, রিয়া, পুলিশ যে বলল আব্বুকে তোর আম্মু বিষ খাইয়েছে, এটা সত্যি বোন? রিয়া কাঁপতে কাঁপতে বোন পিয়াসার হাত ধরে বলল, আপু, তুমি সকালে স্কুল যাওয়ার পর আম্মু আর আব্বু তোমাকে নিয়ে ঝগড়া লাগছে। আব্বু বলে পিয়াসাকে অনেক পড়াশোনা করামু। আম্মু বলে না, কলেজ পাশের পর বিয়া দিয়া দেবু তারে। ওর পেছনে টাকা খরচ করলে আমার দুটারে কিভাবে পড়ালেখা শিখামু। এইভাবে অনেক কথা কাটাকাটির পর আব্বু বলে, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দেব না। আম্মু তখন নিজে নিজে অনেক বকলো তোমাকে। এরপর আব্বু বাইরে চলে যায় নামাজ পড়তে। আসার পর আম্মু ভাত দেয়, ডাল দেয়। আব্বু খেয়ে শুয়ে থাকে। তারপর বলে পেট ব্যথা, বমি ও করে দিল। মিনা আন্টি জামাই ডাক্তার আনছে, বলে আব্বু নাই। পিয়াসা বেদনার্ত মুখে বলে, আব্বু এই কথাটা না বললেই বেঁচে যেত রে রিয়া। রিয়া পিয়াসার গলা পেঁচিয়ে ধরে, ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বলে, আপু, আম্মু কবে ছাড়া পাবে? আমাদেরকে ছোট খালা নিয়ে যাবে, তুমি কার কাছে থাকবা? পিয়াসা হু হু করে অশ্রুপাত করতে লাগলো, বলল, তা আমি কি করে জানবো রে? আর আব্বুর লাশ দাফন হোক আগে, তারপর গ্রামে চলে যাব কোনো আত্মীয়র বাড়িতে। এদিকে প্রত্যাশিত সময় অতিবাহিত হয়ে গেল। পিয়াসার কোনো খবর নেই। রায়হান বিচলিত হয়ে পড়ল। ভয়ে ফোনও দিতে পারছে না। সাইলেন্ট না থাকলে ফোন বেজে উঠবে, পরে সৎ মায়ের হাতে মেয়েটা মার খাবে। এই ভেবে 2 শব্দ ছোট্ট একটা মেসেজ দিল, কেমন আছো পিয়াসা, এনি প্রবলেম? প্রতীক্ষার প্রহর কেটে গেল, তবুও কোনো রিপ্লাই এলো না। রায়হানের মাঝে অস্থিরতা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। পর টানা 2 দিন পিয়াসা কলেজে আসছে না, কোচিংও করছে না। সে যে পিয়াসাকে খুঁজছে এটা দ্বিতীয় কাউকে বুঝতে দিল না খুব সচেতনভাবে। এদিকে আয়মানও কোচিং ক্লাসে অন্যদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের সাথে আরেকটা বন্ধু আসে না, কিছু জানো তোমরা? জেবা, জুলি, নাহিদ উৎকণ্ঠা নিয়ে জানালো, স্যার জানি না। পিয়াসা তো ক্লাস মিস করে না ভুলেও, বরং ও বাসা থেকে বাইরে থাকতে পারলেই বাঁচে। আমরা কোনোভাবেই খোঁজ নিতে পারছি না, ওর তো মোবাইলও নেই। বাইরে থাকলে বাঁচে মানে? ও অসুস্থ হতে পারে? তা হতে পারে, কিন্তু তেমন অসুখ বিসুখ তো দেখি না। স্যার, পিয়াসার সৎ মা ঘরে, আমরা এর বেশি কিছু জানি না। স্যার, কোনোভাবে কি ওর খোঁজ নেওয়া ব্যবস্থা করা যায় না? ওদেরকে চিন্তাগ্রস্ত মুখে দেখে আয়মানেরও চোখের কোণায় চিন্তার রেখা পরিস্ফুটিত হলো। বলল, অফিস থেকে ওর বাসার অ্যাড্রেস বের করা যায় কি না দেখি। তাই করেন স্যার প্লিজ, আজই, পারলে এখনই। দেখছি বলে আয়মান উঠে গেল অফিসে। একটু পর পিয়াসার অ্যাড্রেস বের করে আনলো। তোমরা কেউ গিয়ে খবর নিতে পারো। যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে অভিভাবকের, সেটা অফ পাচ্ছি। নাহিদ বলল, স্যার আমি আর হিরণ কাল যাব, আজ তো সময় নেই। আচ্ছা যেও, তোমাদের সুবিধা মতো। রায়হান আর থাকতে পারছে না। বিকেলেই পিয়াসাদের বাসায় চলে গেল। মনে মনে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা যাপন করল সেই দিন ধরণীর বুকে বৃষ্টি দিল বলে, নয়তো আজ কিভাবে তাদের বাসা চিনত। পিয়াসাদের গেটে ঢুকে ছোট্ট একটা ছেলের সাহায্য নিয়ে বাসার ভেতরে গেল রায়হান। তাকে দেখেই বাসার ভেতরের লোকজন সরে গেল। পিয়াসা রায়হানকে দেখে বিস্মিত হলো, চোখ কপালে তুলে তীক্ষ্ণ স্বরে,
স্যার আপনি? রায়হান থম মেরে গেল পিয়াসাকে দেখে। অনিমেষ চেয়ে রইল পিয়াসার দিকে। 3 দিন আগেও যে মেয়েটা ছিল প্রাণোচ্ছল সজীব, আজ সেই মেয়েটাকে দেখতে কতটা নিষ্প্রাণ নির্জীব লাগছে। পিয়াসা যেন পুয়ের কচি ডগার ন্যায় তত্তর করে বেড়ে উঠেছে, আচমকা ঝড় ঝাপটাতে মড়মড় করে ভেঙে পড়েছে। তার কল্পনার ঘোর কাটে কুকুরের বিদঘুটে ডাক কানে আসতে। তোমার ফোন বন্ধ, কলেজেও যাচ্ছ না, তাই খবর নিতে এলাম। এসে তো কারণ শুনলাম ওই ছেলেটার কাছে। পিয়াসা ডুকরে কেঁদে উঠল বাবাকে স্মরণ করে। রায়হান তার সামর্থ্য অনুযায়ী পিয়াসাকে সান্ত্বনা দিল। তার খুব ইচ্ছে করছে পিয়াসার মাথায় নির্ভরতার হাতটুকু রাখতে, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূল নেই। পিয়াসা রায়হানকে নাস্তা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তা বুঝতে পেরে রায়হান বলল, পিয়াসা, ফর্মালিটির কোনো প্রয়োজন নেই, আমি এখন উঠি। তোমার এত বড় দুঃখের সময় আমি কিভাবে কি করতে পারি তাই ভাবছি। কাল কলেজে অবশ্যই আসবে, তুমি মাইন্ড করবে নয়তো তোমার হাত খরচের জন্য কিছু দিতাম। রায়হান চলে যাওয়ার সময় অনুরোধের ভঙ্গিতে বলল, পারলে ফোন অন করে একটু যোগাযোগ করো আমার সাথে, কথা আছে জরুরি। পিয়াসা ক্লান্ত অবসাদগ্রস্ত মুখে মাথা হেলিয়ে মৌনতা প্রকাশ করল। রায়হান এত সময় কি বলল না বলল তা পিয়াসা তেমন হৃদয়গম হলো না। কীভাবেই বা হবে? যে বাবা বুকে পিঠে করে বড় করেছে তাকে, যে বাবা তার জন্য প্রতিবাদ করতে গিয়ে নিজেই বলি হয়ে গেল কারোর রোষানলের, সেই বাবা তার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। তার পুরো হৃদয়টা জুড়ে তার বাবা। থেমে থেমেই পিয়াসা বাবার জন্য কান্না জুড়ে দিচ্ছে। নিজের নিস্তেজ শরীরটাকে 80 বছরের বৃদ্ধার মতো টেনে টেনে নিয়ে গেল বিছানার ওপরে। গা এলিয়ে কাত হয়ে পড়ে রইল। মোবাইলটা হাতে নিয়ে নেড়ে চেড়ে আবার বালিশের নিচে রেখে দিল। মিনা আন্টি এসে জোর করে 2 লোকমা ভাত মুখে তুলে দিয়েছে। দীর্ঘ সময় ধরে অভুক্ত ছিল পিয়াসা, তাই সামান্য ভাত খাওয়াতেই শরীর ছেড়ে দিল। 2 চোখে নেমে এলো এক পাহাড় ঘুম। তার সাথে রাতে মিনা আন্টি নিজেই ঘুমিয়েছে। পরের দিন সকালেই হিরণ, নাহিদ, তুলি এলো পিয়াসাদের বাসায়। ঘটনার আকস্মিকতা শুনে তারা ভীষণ মর্মাহত হলো। পিয়াসা তুলিকে জাপটে ধরে কান্না করতে লাগলো। তারা কি বলে সান্ত্বনা দেবে সে ভাষাটুকু হারিয়ে ফেলেছে। কিছু সময় অতিবাহিত হলে তাদের সাথে কলেজে যেতে অনুরোধ করলো পিয়াসাকে। পিয়াসা মিনমিনে ভেজা কণ্ঠে জানালো, না রে, আমার পড়াশোনা করার টাকা নেই। আব্বু এ ঘরে যে ছোট 2 বোন ছিল আমার, তাদেরকে নিয়ে গেছে তাদের খালা। আমি এ শহরে একা থাকবো কোথায়? তোরাই বল। গ্রামে ফুপু আছে, দুঃসম্পর্কের এক খালা আছে, তাদের কাছে গিয়ে উঠব। হিরণ বলল, কেন তোদের এই বাসায় থাকবি? যে মিনা আন্টির কথা বললি উনি তো তোর খেয়াল রাখবে। এই বাসার 2 মাসের ভাড়া বাকি। সকালে বাড়িওয়ালা এসেছে, উনি বলেছেন ওনার ভাড়া দিতে হবে না। আমি যেন বাসা ছেড়ে দিই। বাসার সব জিনিসপত্র বেচে উনি টাকা নিয়ে নেবে, তাতেই ওনার পাওনা টাকা শোধ হয়ে যাবে। শুনে ওরা হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। পরে বলল, অন্তত বের হয়ে আয় আমাদের সাথে, বাইরের আলো বাতাস একটু গায়ে লাগুক তোর। না রে, তোরা চলে যা, আমার কিছুই ভালো লাগছে না। পুরো দুনিয়াকে বিভীষিকাময় লাগছে, কোথাও যেন কোনো আলো নেই। পিতামাতাহীন একটা এতিম মেয়ের জীবন কতটা নির্মম আর দুর্বিষহ হতে পারে তা এই কদিনেই মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি। বন্ধুরা কলেজে চলে গেল ব্যর্থ হয়ে। গিয়ে ক্লাসের সবাইকে পিয়াসার বিষয়ে জানালো, আয়মান স্যারকেও জানালো। আয়মান শুনে চমকে উঠল। ওদেরকে বলল, এটা কোনো কথা হলো? ও পড়াশোনায় মোটামুটি ভালো, অন্তত ফাইনাল পরীক্ষাটা শেষ করুক। আমার কোচিংয়ের বেতন আর দিতে হবে না, আর অফিসে বললে অধ্যাপক তার বেতনও মকুব করে দেবে নিশ্চিত। ওরা জানালো, স্যার ও থাকবে কোথায়?
একটু থেমে আয়মান বলল, এটাও প্রশ্ন। ঢাকা শহরে কে কাকে কয়দিন রাখে? দেখি রায়হানের সাথে আলাপ করে থাকার কোনো বন্দোবস্ত করা যায় কি না। আর তোমরা বিকেলে একটু কষ্ট করে আবার যেও পিয়াসার কাছে, আমাকে ফোন ধরিয়ে দিও। ওকে বুঝিয়ে বললে আশা করি শুনবে। যার বিপদ তার মাথা কাজ করে না, এ সময় অন্যদের এগিয়ে আসতে হয়। বন্ধুরা বেশ সন্তুষ্ট হলো আয়মান স্যারের ওপর। কিয়ৎক্ষণ ভেবে পুনরায় বলল আয়মান, আচ্ছা থাক, আমি নিজেই যাব। ফোনে কাজ নাও হতে পারে। তাহলে তো বেশ ভালোই হয় স্যার। যেভাবেই হোক ওর গ্রামে যাওয়া বন্ধ করতে হবে। আমরা এমন ভালো মিষ্টিভাষী বন্ধুকে ছাড়া নিরানন্দ জীবন চাই না। আয়মানকে তারা বাসার ঠিকানা ভালো করে বুঝিয়ে দিল। বিকেলে ক্লাস শেষে আয়মান একটা রিক্সা নিয়ে পিয়াসার বাসার দিকে রওনা দিল। বাসার কাছাকাছি যেতেই আয়মানের দৃষ্টি আটকে গেল সামনের একটি স্থানে। দেখতে পেল রাস্তার উপরে দাঁড়িয়ে বন্ধু রায়হান রিক্সা ডাকছে। তার পাশে দাঁড়িয়ে আছে পিয়াসা। আয়মান এক আকাশ অবাক বিস্ময় নিয়ে নির্বাক চোখে চেয়ে রইল, যেন পৃথিবীতে এইমাত্র ঘটে যাওয়া কোনো আশ্চর্য জিনিস তার দৃষ্টিগোচর হলো। সে যেন নিজের চোখ দুটোকে বিশ্বাসই করতে পারছে না। আয়মান রিক্সাওয়ালাকে বলল, চাচা, রিক্সাটা একটু পেছনে নিয়ে রাস্তার একপাশে একটু রাখুন। রিক্সাওয়ালা আয়মানের নির্দেশ মতো রিক্সাটা থামালো। আয়মান রিক্সার হুড টেনে দিল। পকেট থেকে কালো বড় সানগ্লাসটা হাতে নিল। টিস্যু দিয়ে মুছে চোখে দিল। মাথায় ক্যাপ পরে নিল। শিকারীর ন্যায় স্থির চোখে রায়হান ও পিয়াসার গতিবিধি লক্ষ্য করছে। তারা কিন্তু আয়মানকে দেখছে না। সে দেখছে রায়হান রিক্সা দরদাম করে ছেড়ে দিচ্ছে। একটু পর রায়হান চলে গেল একা একটি রিক্সায় চড়ে। পিয়াসার দিকে হাত বাড়িয়ে কিছু দিল মনে হচ্ছে। পিয়াসা তাদের বাসার গেটের ভেতর চলে গেল। প্রগাঢ় বিস্ময় আর রাশি রাশি কৌতূহলে সীমা অতিক্রম করে এবার আয়মান দোটানায় পড়ে গেল। একবার ভাবছে পিয়াসাকে গিয়ে জিজ্ঞেস করবে তার দেখা বিষয়টা, আবার ভাবছে না জানার মতো করে সে যা বলতে এসেছে তাই বলবে, আবার ভাবছে অন্য কিছু বলবে। অবশেষে স্থির হলো সে ফিরে যাবে পিয়াসার সাথে দেখা না করে। কাল কলেজ যায় কি না দেখবে। রিক্সার হুড ফেলে দিল আয়মান নিজেই। মাথা তুলে গগনপানে চাইল। গোধূলির হরিদ্রাভ আকাশ ধীরে ধীরে নিকষ কালো রূপ নিচ্ছে। একটু পর চারপাশ জুড়ে অন্ধকার আলো আধার খেলা খেলবে। ঠোঁটের কোণে দেখা দিল চওড়া তির্যক হাসি। মনে মনে বলল, আমরা মানবজাতি এত ঈর্ষাপরায়ণ কেন, এত হিংসুটে কেন? হাই সেলুকাস, কি বিচিত্র! ঘড়ির কাঁটা দুটোর ঘরে ছুঁই ছুঁই, তবুও আয়মানের দু চোখে ঘুম আসছে না। বিনিদ্র রজনী পার করছে। ঘুমেরা যেন তার থেকে ছুটি নিয়েছে এই রাতে। প্রচণ্ড বিরক্তি নিয়ে একটা সিগারেটে ঠোঁটের মাঝে চেপে ধরল। লাইটার দিয়ে জ্বালাতেই কি ভেবে আবার সিগারেট পকেটের ভেতর রেখে দিল। পরের দিন কলেজে ক্লাসে গিয়ে আয়মানের চোখ দুটো পিয়াসাকে খুঁজল। পিয়াসাকে দেখতে পেয়ে দ্বিতীয় দফা অবাক হয়ে গেল সে। নিজেকেই গোপন প্রশ্ন করল, কি আশ্চর্য, যেখানে এই মেয়ের ঘনিষ্ঠ বন্ধুরাও সশরীরে গিয়ে তাকে কলেজে আনতে পারেনি, পরে আসার জন্য রাজি করাতেও চূড়ান্তভাবে ব্যর্থ হলো, সেখানে রায়হান দেখা করায় কথা বলায় মেয়েটা বুঝ নিয়ে নিল। কি মারাত্মক পাওয়ার রায়হানের! চাপা স্বভাবের আয়মান হৃদ্যতাপূর্ণ কণ্ঠে পিয়াসার দিকে চেয়ে, পিয়াসার মন খারাপ করো না, সব শুনেছে ওদের কাছ থেকে। জন্ম মৃত্যু বিয়ে কারোর হাতে নেই। সিদ্ধান্ত পরিবর্তন করেছ দেখে ভালো লাগলো। ক্লাস শেষে কোচিংয়ে এসো। পিয়াসা কিছুই বলল না। আবার অবাকও হলো না আয়মানের আন্তরিকতায়, কারণ এমন সময় শত্রুর মুখ দিয়েও মধুর বুলি বের হয়। সজল দুটি চোখে আয়মানের দিকে চাইল পিয়াসা। বিকেলে কোচিং শেষে আয়মান পিয়াসাকে জিজ্ঞেস করল, পিয়াসা, তুমি আগের মতোই পড়াশোনা চালিয়ে যাবে?
আমার কোচিংয়ের টাকা দিতে হবে না, আর কলেজের বেতনও তোমার মকুফ করা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতাপূর্ণ চাহনিতে বলল পিয়াসা। নাহিদ, তুলি, জেবা, হিরণ পিয়াসার দিকে চেয়ে, স্যার কি বলল শুনলি তো? আচ্ছা, থাকার কি বন্দোবস্ত হলো রে? আপাতত মিনা আন্টির বাসায় থাকবো, ওনার মেয়ের সাথে ঘুমাবো রাতে। বন্ধুরা বলল, তাহলে থাকার ব্যবস্থা হলো, পড়াটাও কন্টিনিউ চলবে, বাকি রইল তোর খাওয়া খরচ, ব্যক্তিগত হাত খরচ এসব। পিয়াসা বলল, তার ব্যবস্থাও হয়েছে। তুলি বলল, কে করলো সেটা? তুই না বললি তিনকুলে তোর তেমন কেউ নেই? যার কেউ নেই তার জন্য আল্লাহ ফেরেশতা স্বরূপ কাউকে পাঠিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, শুনে স্বস্তি পেলাম দোস্ত। তো সেই ফেরেশতাটা কে পিয়াসা? অতি আগ্রহ নিয়ে জানতে চাইল বন্ধুরা। পিয়াসা কৌশলে এড়িয়ে গেল, কারণ রায়হান না করে দিয়েছে তার কথা যেন লুকিয়ে রাখে। এত সময় টেবিলের সামনে চেয়ারে বসে ওদের সব কথা মনোযোগ সহকারে শ্রবণ করল আয়মান। বলল, যাই হোক, তাহলে খুব ভালো। তবুও তোমার যে কোনো প্রয়োজনে ওদের জানাবে, আমাকেও মন চাইলে জানাতে পারো। পিয়াসার ওপর আয়মানের আর কোনো রাগ বা বিরক্তি নেই, আছে শুধু দুর্বার কৌতূহল। হিরণ বলল, তোর এখন একটা মোবাইল থাকা জরুরি। আমি রাতে ফ্রি হয়ে বিক্রয়.com-এ সেকেন্ড হ্যান্ড সেট দেখব, আর টাকা আমরা সব বন্ধুরা ভাগ করে দিয়ে দেব, তুই চিন্তা করিস না। আয়মান বলল, হিরণ একদম ঠিক বলেছ, সেটা ভালো দেখেই নিও, আমিও শরিক হতে চাই তোমাদের সাথে। পিয়াসা ছাড়া ওদের সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারা স্যারকে আন্তরিক ধন্যবাদ জানালো। পিয়াসা না বলেও পাচ্ছে না, পরে শুধু শুধু সবার টাকা যাবে। মোবাইলের একটা ব্যবস্থা আছে, তোদের কিনতে হবে না, আব্বু সেটটা আমি ইউজ করব। পিয়াসা তার বাবার ব্যবহারকারী নাম্বার সব বন্ধুদের দিল। রায়হানকে পিয়াসা মোবাইল ফেরত দিয়ে দিয়েছে। জেবা বলল, তাহলে এবার স্যারের নাম্বারটাও নিয়ে নে, সেট আছে সাথে? আছে বলে ব্যাগের ভেতর থেকে মোবাইল বের করলো পিয়াসা। অমনি আয়মান পিয়াসার মোবাইলটা হাতে নিল। টাইপ করতে হবে না, কল দিচ্ছি আমার সেটে, তাহলে নাম্বার দুটো সেট হয়ে যাবে। স্যার, ফোনে ব্যালেন্স নেই। ও আচ্ছা, তাহলে আমার সেট থেকে কল দিচ্ছি। এর ভেতরে আয়মান ডায়ালের অজুহাতে টুক করে দেখে নিল পিয়াসার রিসিভ লিস্টে রায়হানের মোবাইল নাম্বার। এক চোট ভেবে নিল, তলে তলে এত কিছু, তার মানে জল বহুদূর গড়িয়েছে। রায়হান লুকাচ্ছে কেন আমার কাছ থেকে? কিসের ভয়, কিসের এত সংকোচ? আমি না তার বন্ধু? নাম্বার বলো তোমার। পিয়াসা নাম্বার বলল। আয়মান তার সেট থেকে কল দিয়ে আয়মান স্যার লিখে সেভ করে পিয়াসার হাতে দিল, নিজেও সেভ করে নিল পিয়াসা লিখে। কোচিং শেষ হলে সবাই চলে যায়। আয়মান ভাবে, দূর কি ফালতু চিন্তা ভাবনা করছি। রায়হান হয়তো পিয়াসার দুরবস্থা দেখে সহানুভূতির হাত বাড়িয়েছে, একজন শিক্ষক হিসেবে, একজন মানুষ হিসেবে। অন্য কিছু হলে রায়হান আমাকে না জানিয়ে হজম করতেই পারতো না। কোচিং শেষে পিয়াসা হেঁটে হেঁটে বাসার পথ ধরে। আয়মান একটু অপেক্ষা করে একটা রিকশায় ওঠে। রিকশা হুড ফেলে দেয়। পিয়াসার কাছাকাছি গিয়ে রিকশা থামায়। এই পিয়াসা, এই। পরিচিত কণ্ঠ শুনে পিয়াসা হাঁটার গতি ধীর করে দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে চায়। আয়মানকে দেখে রীতিমতো ভড়কে যায় সে। স্যার, আপনি? কি হয়েছে? আয়মান স্মিত হেসে, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, সামনে একটু কাজ আছে। তোমার বাসা কোথায়? হেঁটে যাচ্ছ যে? রিকশায় আসো, পৌঁছে দিই। পিয়াসা দুকান লাল হয়ে গেল শুনে। যে মানুষ নিজেই বইয়ের ভাঁজে একটা সিনেমার নাম দেখে আমাকে ভুল বুঝেছে, চরম অপমান করেছে, ধিক্কার দিয়েছে, অথচ আজ নিজেই তার পাশে রিকশায় বসাতে চায়। সমীকরণটা কিছুতেই মেলাতে পারছে না পিয়াসা। থম মেরে দাঁড়িয়ে বলল, না স্যার, আপনি যান প্লিজ, আমি যেতে পারবো, এভাবে অভ্যস্ত আছি
আগে থেকেই। তুমি মনে হয় আগের বিষয়গুলো নিয়ে আমার ওপর অভিমান পুষে রেখেছ। না স্যার, না। অভিমান কি সবার উপর করা যায়? অভিমান করাও তার উপরেই আসে যার উপরে পাওয়ার অধিকার আছে, ভরা কণ্ঠে জানালো পিয়াসা। আচ্ছা, তাহলে তোমাকে একটা রিক্সা ডেকে ভাড়া দিয়ে দিই, তুমি একা চলে যাও। একদম না স্যার, এসবের দরকার নেই, দৃঢ়তার সাথে বলল পিয়াসা। ওকে, সাবধানে যেও বলে আইমান রিক্সা নিয়ে সামনে চলে গেল। পিয়াসা পেছনে পড়ে রইল। রাস্তার পাশ ঘেঁষে একটা হোটেলে ঢুকে বসল। তীক্ষ্ণ নজর রাখল পথের উপরে। এক পলক দেখল রায়হানের বাইকে চড়ে পিয়াসা বাসায় যাচ্ছে। কিন্তু রায়হান তো আরও আগেই কলেজ থেকে চলে গেল। তার মানে ফোনে যোগাযোগ করেই এলো পৌঁছে দিতে। লম্বা শ্বাস ছেড়ে আইমান হোটেল থেকে বেরিয়ে গেল। নিজের দোষেই আজ সে দোষী, কারোর ঘাড়ে দোষ চাপাবার সামান্যতম সুযোগ নেই। ঝিমিয়ে পড়া শরতের স্নিগ্ধ বিকেল, শরতের নীল আকাশে শুভ্র মেঘের ভেলা, এদিক ওদিক নীল সাদা পুঞ্জ মেঘেদের দল ভেসে ভেসে ওড়াউড়ি করছে। রায়হান শিহরিত, তার অনুভূতিগুলো অন্যভাবে নাড়া দিচ্ছে পিয়াসাকে নিয়ে। পিয়াসা পড়ে যাওয়ার ভয়ে এক হাত দিয়ে রায়হানের পেট পেঁচিয়ে ধরে বসেছে। রায়হান নিজের শুকিয়ে আসা ঠোঁটগুলোকে জিভ দিয়ে ভিজিয়ে নিল। রায়হান বাতাসের বেগে বাইক নিয়ে অন্যদিকে চলে গেল। আরে স্যার, কোথায় যাচ্ছেন? আমার বাসার পথ ভুলে গেলেন নাকি? জোর গলায় বলল পিয়াসা। রায়হান কোনো রিপ্লাই দিল না। বেশ কিছু দূর চলে গেল, বাইক থামালো। পিয়াসা পাশে দৃষ্টি মেলে তাকালো। চমৎকার একটা উদ্যান, যার পুরোটা জুড়ে রয়েছে সবুজ বিশাল সমারোহ। পিয়াসা মুগ্ধ নয়নে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আমাকে এখানে কেন এনেছেন স্যার? গোল গোল চোখে জানতে চাইল পিয়াসা। সুন্দর কোনো কথা সুন্দর জায়গাতে বলতে হয় পিয়াসা। তোমার বাসায় সেই উপযুক্ত পরিবেশ নেই। আসো, উদ্যানের ভেতর গিয়ে যে কোনো একটা বৃক্ষদ্বারে বসি, তারপর বলছি। দুজনে হেঁটে গেল একটু ভেতরে। দাঁড়িয়ে রইল পিয়াসা। রায়হান দুপা এগিয়ে গিয়ে ফুল গাছ থেকে একটা নাম না জানা ফুল ছিঁড়ে নিয়ে এলো। বলো তো, ফুলটা কেন নিলাম? পিয়াসা জিজ্ঞাসু চোখে ভ্রু কুঁচকে চাইল রায়হানের দিকে। ভনিতা না করে সার কথাটা বলে ফেলি প্রারম্ভে। সূচনা, বিস্তারিত, উপকারিতা, অপকারিতা, উপসংহার না হয় পরে বলছি। আচ্ছা পিয়াসা, আমি যদি তোমার সমস্ত জীবনের দায়িত্ব নিতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? পিয়াসা শুকনো মাটিতে উষ্ঠা খাওয়ার মতো ভ্যাবাচাকা খেয়ে গেল শুনে। চোখ কপালে তুলল। আড়ষ্ট হয়ে এদিক ওদিক চাইল অচেনা আগন্তুকের মতো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। লুকিয়ে নিজের হাতে চিমটি কাটল। বুঝে নিল সে স্বপ্ন দেখছে না, যা শুনেছে সত্যি শুনেছে। রায়হানের মুখশ্রীতে নীরব চাহনিতে চাইল। মিলানো ঠোঁট দুটো একটু ফাঁক করে বলল, আপনি ঠিক আছেন তো স্যার? রায়হান হেসে ফেলল। নিজের কপালের দিকে এগিয়ে আসা চুলগুলোকে 5 আঙ্গুল গলিয়ে পেছনে ঠেলে দিল। রসিকপূর্ণ কণ্ঠে বলল, তোমার জায়গায় আমি হলো এমন বিষম খেতাম। যেদিন বৃষ্টির মধ্যে তোমাকে তোমাদের বাসায় পৌঁছে দিলাম, তুমি ভিতরে চলে যাওয়ার পর আমার ফোন আসাতে একটু থামতে হয়। তখন তোমার ওপর সৎ মায়ের অমানবিক অত্যাচার দেখতে পাই। ঠিক ওই মুহূর্তেই কোনো এক অজ্ঞাত কারণে তোমাকে ভালো লেগে যায়। ইচ্ছে ছিল তোমার সাথে অল্প স্বল্প কথার মাঝে মাঝে তোমার পারিবারিক জীবন সম্পর্কে জানব, যে জন্য মোবাইলও দিলাম তোমাকে। এভাবে সখ্যতা হলে তা বন্ধুত্ব করবে, তারপর প্রেমের প্রপোজাল দেব। কিন্তু তোমার বাবার অকাল মৃত্যুতে সব ওলটপালট হয়ে গেল। তাই ডিসিশন নিতে হলো একেবারে তোমাকে বিয়ে করে ফেলার। কিন্তু তোমার ফাইনাল পরীক্ষা পরে, তখন তুমিও উপযুক্ত হবে।
কেননা তুমি যার বাসায় এখন থাকো সেখানে কতদিন থাকতে পারবে, আর এ শহরে একজন তরুণী মেয়ে একা টিকে থাকা ভারী মুশকিল। একজন নির্ভরতার মানুষ থাকা চাই, যে ছায়ার মতো তাকে সাথে রাখবে, আগলে রাখবে যতনে। আমি তোমার সেই মানুষটি হতে চাই পিয়াসা। অকপটে কথাগুলো বলে রায়হান একটু থমকালো। বোতলের ছিপি খুলে 3 কুল্লি পানি খেয়ে নিল পিপাসার্থর হয়ে। পিয়াসা নরম গলায় বলল, আমি তো আপনাকে স্যার হিসেবেই জানি আর শ্রদ্ধা করি। এই ভেতরে আমার পাশে আপনার সহমর্মিতার হাত বাড়ানোকে আমি নিতান্তই স্বাভাবিক দৃষ্টিতেই দেখেছি স্যার। তোমার ভাবনাটাও রাইট পিয়াসা। আর স্যার হলে, বন্ধু হলে, বিয়ে হলে কি শ্রদ্ধা করা যায় না? আর শোনো, সবার থেকে সবসময় শ্রদ্ধা বিনম্রতা পেতে ভালোও লাগে না, বিশেষ করে তোমার মতো কারোর কাছ থেকে। আশা করি বুঝতে পেরেছ আমার ইঙ্গিত। তুমি আমাকে একটু এসব কম দেখাবে, বন্ধুর দৃষ্টিতে দেখার চেষ্টা করো প্লিজ। পিয়াসা আহত স্বরে জিজ্ঞেস করল, স্যার, আমি যদি আপনার প্রপোজাল রিফিউজ করি তাহলে কি আপনি আমার কোনো ক্ষতি করবেন? রায়হান খুব করে হেসে ফেলল। এই চিনলে মোরে? এটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা। আমি হার্ট হব, মানসিকভাবে ভেঙে পড়ব, তাই বলে ভালোবাসার মানুষটার ক্ষতি করব? ইম্পসিবল। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আর সেরা জীব মানুষ হয়ে মানুষের ক্ষতি করা তো অমানুষের কাজ। আমাকে কি তোমার অমানুষ মনে হচ্ছে? ছি ছি স্যার, একদম না স্যার। আপনাকে আমিও খুব পছন্দ করি, খুব ভালো জানি, কিন্তু তা আপনার মতো করে নয়। যেহেতু পছন্দ করো, ভালোও লাগে, তাহলে বলো না আমার সাথে জীবন সমুদ্র পাড়ি দিতে আগ্রহী? রায়হান ব্যাকুল হয়ে আছে পিয়াসার মুখে হ্যাঁ সূচক শব্দটা শোনার জন্য। তার হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে। ক্ষমা করবেন স্যার, আমি প্রায় গরিব ঘরের সন্তান বলতে গেলে। এসব বর্ণলতা আমাকে মানায় না, আমি পারবো না। রায়হান কল্পনাও করেনি পিয়াসার জবাবটা এমন হবে। হজম হচ্ছে না পিয়াসার কথা। অনুযোগ মিশ্রিত কণ্ঠে বলল, কি ছেলে মানুষই করছো পিয়াসা? পারবে না মানে কি? আমি কি প্রেম করতে বলেছি আমার সাথে? তা না হয় আমরা বিয়ের পরেই করব। আমি তো বিয়ের প্রস্তাব দিচ্ছি তোমাকে। তোমার বাবা থাকলে হয়তো ওনার কাছেই যেতাম তোমাকে চাইতে। তোমার পাত্র পছন্দ না হওয়ার কারণ? কোনো কারণ নেই স্যার। তাহলে ফিরিয়ে দিচ্ছ কেন আমাকে? হাতে থাকা ফুলটা পিয়াসার হাতের দিকে বাড়িয়ে দিল রায়হান। সরি স্যার, আমি এই ফুল নিতে পারবো না। রায়হান ফুলটাকে মুঠোয় পুরে কচলে ফেলে দিল মাটিতে। পিয়াসার এক হাত টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। টের পাচ্ছ কিছু? একবার যদি তোমার মাথাটা আমার বুকে রাখতে, শুনতে পেতে এই হৃদয় ভাঙার গর্জন। তুমি সময় নাও প্রয়োজনে, আমি অপেক্ষা করব। তবুও ফিরিয়ে দিও না। আমার সমস্তটা উজাড় করে দিয়ে জনমভর তোমাকে ভালো রাখার চেষ্টা করব। তোমাকে ভীষণ ভালোবাসি পিয়াসা। পিয়াসা জোর করে নিজের হাতকে মুক্ত করে নিল রায়হানের হাতের ভেতর থেকে। বেজায় মন খারাপ হয়ে গেল। বুঝতে পারছে না রায়হানকে কি বলবে বা কি বলা উচিত। কিভাবে এখন কলেজে সামনের দিনগুলোতে চোখ মেলাবে। একটু মজবুত হয়ে মাথা উঁচু করে বলল, স্যার, আপনার মাঝে আমাকে নিয়ে এত অনুরাগের আগে প্রকাশ করেননি। হুট করে আজ একেবারে বিয়ের কথা বলে ফেললেন। কেমন যেন লাগছে। আমি উঠি, খুব ক্ষুধা পেয়েছে। ও শিট, এক্সট্রিমলি সরি। আমার আগেই উচিত ছিল তোমাকে লাঞ্চ করানোর। অ্যাকচুয়ালি আবেগে বিবেক হারিয়ে ফেলেছি বলে হেসে উঠে দাঁড়িয়ে গেল। পিয়াসাকে নিয়ে উদ্যানের ভেতর থেকে বের হয়ে গেল। পিয়াসা বাসায় গিয়ে খাবো বলল, কিন্তু রায়হান নাছোড়বান্দা। একটা নিকটস্থ রেস্টুরেন্টে ঢুকলো পিয়াসাকে নিয়ে। পছন্দের মেনু দিয়ে পিয়াসা পেট ভরে ভাত খেলো।
পিয়াসা তৃপ্তির ঢেকুর তুলল বহুদিন পর, তার প্রিয় কই মাছ ভাজা খেতে পারল বলে। বাসায় ভাজা হলে একটা পুরো মাছ কখনোই প্লেটে জুটত না, হয় অর্ধেক নয় শুধু মাথার অংশটা ভাগে পেত। পিয়াসাকে বাইকে চড়িয়ে বাসার গেটে নামিয়ে দিল রায়হান। নিবেদিত চোখে চেয়ে বলল, আমাকে ভুল বুঝে ভুলে যেও না। পিয়াসা নীরব থেকে গেটের ভেতর চলে গেল। রায়হানের খুব একটা মন খারাপ হলো না। তার বিশ্বাস এখন পিয়াসা পিতৃশোকে আচ্ছন্ন রয়েছে। শোক কাটিয়ে উঠুক, সময় গড়িয়ে যাক। এর ভেতরে চলতে চলতে ভালো না বেসে যাবে কই। এদিকে আয়মান কথা প্রসঙ্গে মা বোনকে পিয়াসার দুরবস্থার কথা জানালো। তার মা বলল, তুই মেয়েটাকে কালকে আমাদের বাসায় নিয়ে আয়। মা ও আমাদের বাসায় আসবে না, আমাকে ভয় পায়। একদিন বেত দিয়ে মেরেছি তাই, আরেকদিন অনেক ঝেড়েছি। অন্য কোথাও থাকার ব্যবস্থা করা যায় কি না ভাববো পারলে। ঢাকা শহরে মানুষ নিজে থাকতে জায়গা পায় না, আবার এমন একটা বিবাহযোগ্য মেয়ে রাখবে। তোরও যা কথা বেয়াক্কেলের মতো। আমাদের বাসায় জায়গা আছে, ও আলিশার সাথে ঘুমাবে। পাশ থেকে আয়মানের ছোট বোন আলিশা আনন্দে আত্মহারা হয়ে গেল। বলল, আম্মু, আমি একটা বন্ধু পাবো, আপু পাবো, আর বোর হব না এই একলা বাসায়। ভাইয়া না আনতে পারলে তুমি আমি মিলে আপুটাকে বুঝিয়ে নিয়ে আসবো। আয়মান বলল, আচ্ছা আমি আগে ওকে বলে রাজি করাতে পারি কি না দেখি। ওর আবার টনটনে মর্যাদাবোধ। পিয়াসাকে নিয়ে আয়মান সারাদিন অনেক ভাবল। বললে যদি হিতে বিপরীত কিছু ঘটে, তার চেয়ে ও ওর মতোই থাকায় ঢের। তবুও পরের দিন রাতে পিয়াসাকে ফোন দিল। পিয়াসা মোবাইল স্ক্রিনে চেয়ে দেখল আয়মান স্যার লেখা। অবাক হয়ে চোখের পাতার ভাঁজ করল পিয়াসা। পড়ার কোনো প্রয়োজনে সম্ভবত ফোন দিয়েছে স্যার, এই ভেবে রিসিভ করল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার সাথে একটু কথা ছিল। এখন বলবো নাকি কাল দেখা করবে তারপর? তোমার সুবিধা যেভাবে হয়। স্যার পড়ার বিষয় হলে এখনই বলতে পারেন, না অন্য বিষয়। তাহলে কাল আমি সময় সুযোগ করে দেখা করব স্যার। এখন কথা বলতে আমার সমস্যা, শুয়ে গেছি। ওকে, ঘুম ভালো হোক। আয়মান ফোন রাখল। পিয়াসার ফোনের কণ্ঠ এত মিষ্টি, ও মাই গড ভেবেই রোমাঞ্চিত হলো আয়মান। পিয়াসার মাথা চরকির মতো ঘুরছে। কি হচ্ছে তার সাথে এসব? কোনো অশুভ হাতছানি নয় তো? পরের দিন পিয়াসা ক্লাস ও কোচিং শেষে অফিসে যায়। আয়মান অফিসের কাজে বাহানায় থেকে যায়। সবাই চলে গিয়েছে, একজন অধস্তন কর্মচারী বাদে। পিয়াসার দিকে মুখ তুলে চাইল একবার, চেয়ারে বসো। না স্যার, সমস্যা নেই, বলেন। পিয়াসা, তোমার কি কোথাও থাকার ব্যবস্থা হয়েছে? না স্যার, হয়নি, আর দরকারও নেই। ফাইনাল পরীক্ষা পর্যন্ত পাশের আন্টির বাসায় থাকবো, তারপর গ্রামে চলে যাব। গ্রামের ভার্সিটিতে অ্যাডমিট হব, টিউশন করাবো, তাতেই চলে যাবে কোনো রকম। ঢাকায় কোনোভাবেই থাকা সম্ভব নয়। আয়মান শান্ত সুরে বলল, আমি যদি তোমার থাকার ব্যবস্থা করি, থাকবে? কোথায় স্যার? আমাদের বাসায়। জানি কি ভাবছো তুমি এখন। বাজ পড়া পাখির মতো পিয়াসা স্থির হয়ে গেল। আয়মানের বলা বাক্যদ্বয়ের প্রতিটা শব্দ পিয়াসার কর্ণকুহরে প্রবেশ করেছে অগ্নিকণা হয়ে, যা তার হৃদয়ের বহ্নিশিখার মতো দাউ দাউ করে জ্বলছে। পুড়ে ছাই হয়ে যাচ্ছে তার অন্তরখানি। মনে মনে বলল, আপনি ঠিকই ধরতে পেরেছেন স্যার। আপনার বলা কথাগুলো আমার কাছে ভীষণ তেতো লাগছে, ভারী অসহ্য ঠেকছে। বিষের পেয়ালায় মধু ঢাললেও সে মধু পান করা বিপজ্জনক। কি হচ্ছে আমার সাথে এসব? কেন যে বাবার সাথে মরে গেলাম না? কেন সবাই ভালোবাসার নামে করুণার
পসরা সাজিয়ে বসে আছে আমার জন্য। কেন শকুনের মতো আমাকে নিয়ে টানা হিচড়া চলছে? পিয়াসার অক্ষিকোণ ছলছল করে উঠল। আয়মান ফের পিয়াসা বলে ডাক দিল। পিয়াসা সম্বিত ফিরে পেল। আরক্ত দুটি চোখে একবার তাকালো আয়মানের দিকে। আপত্তি আমাদের বাসায় থাকতে? আপত্তি হওয়াটা কি স্বাভাবিক নয় স্যার? আয়মান আর বিশেষ ঘাটালো না পিয়াসাকে। বেহায়াপনা তার অপছন্দ। ওকে, তুমি তোমার মতো করে থাকো। ভুল বুঝলে বা উল্টো বুঝলে কী বা করার আছে আমার? আয়মান জেনে বুঝেই রায়হানের প্রসঙ্গ তুলল না। চলে যাও পিয়াসা। পিয়াসা পা ঘুরিয়ে বের হয়ে গেল অফিস থেকে। আয়মান পিয়াসার পিছন পানে নিষ্পলক চোখে চেয়ে রইল। তার মাসখানেক পরে এক বিকেলে আয়মান কলেজের পাশের মার্কেটে একটি গহনার দোকানে গেল। উদ্দেশ্য, সপ্তাহ আগে বানাতে দেওয়া ছোট বোনের কানের দুল জোড়া নিতে হবে। দোকানের কাছাকাছি হতেই দেখতে পেল সে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে পিয়াসা। সে আয়মানকে দেখেনি, আয়মানও তাকে ডাকেনি। কৌতূহলবশত আয়মান দোকানের ম্যানেজারকে জিজ্ঞেস করল যে মেয়েটা এখনই বেরিয়ে গেল, সে কেন এলো? একজোড়া কানের দুল বিক্রি করল। কেন ভাই, আপনি চেনেন নাকি তাকে? দোকানদারকে বিশ্বাসযোগ্য কিছু বলতে হবে, নয়তো কি না কি ভেবে বসে থাকে। মেয়েটি আমার ঘনিষ্ঠজন। দুলজোড়া দেখান তো দেখি। সে পুরনো একটি বক্স থেকে বের করে দিল পিয়াসা থেকে কেনা কানের দুলজোড়া। বলল, বুঝলাম না ভাই, বলছেন ঘনিষ্ঠজন, অথচ তার দুঃসময়ে পাশে নেই। আমরা যেন তাকে না ঠকাই, এটার জন্য কত অনুনয় করে কান্নারত কণ্ঠে বলল, এই দুল তার মৃত বাবার দেওয়া। আয়মান দুলজোড়া দেখে নিল। পিয়াসার কানে এতদিন এই দুল জোড়াই ছিল। বেশ মানাতো তাকে এই দুল জোড়াতে। আচ্ছা, আপনারা কত টাকা দিয়েছেন তাকে? তারা সোনার কতটুকু ছিল এবং কত মূল্য দিল জানালো আয়মানকে। আয়মান মানিব্যাগ থেকে 10,000 টাকা ম্যানেজারের হাতে দিয়ে বলল, বাকিটা কাল দিয়ে দেব। সমস্যা আছে? আর এটাকে ওয়াশ করে নতুন একটা সুন্দর বক্সে দেন। আরে কিসের সমস্যা ভাই, আপনি আমাদের চেনা কাস্টমার, একটু 5 মিনিট বসেন। আয়মান ভাবে, গরিব আর মধ্যবিত্তের সম্বল ওই আত্মসম্মানটুকুই। তাই এই আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে তারা চলতে পারে না, বাঁচতে পারে না। নয়তো সেই দিন আমাদের বাসায় থাকার কথা বলতেই বিনা দ্বিধায় রাজি হয়ে যেত পিয়াসা। ভাইজান নেন, 2 জোড়াই রেডি। আয়মান বাসায় গিয়ে আলিশার হাতে তার দুল দিয়ে দেয়। পিয়াসার দুল জোড়া নিজের রুমের আলমারির ড্রয়ারে অতি সাবধানে রেখে দেয়, চাবি দিয়ে বন্ধ করে ফেলে। এই ড্রয়ারে তার ব্যক্তিগত সব কিছু থাকে। সেই রাতেই রায়হান আয়মানকে ফোন দিয়ে পিয়াসার কথা জানায়। জানতে চায়, কি বলিস দোস্ত, ঠকবো নাকি পিয়াসাকে বিয়ে করলে? আয়মান গ্লাস থেকে পানি খেলো। তার মাঝে কোনো ভাবান্তর হলো না যে কোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করার অসীম ক্ষমতা তার। অন্যদিকে খুব চাপা স্বভাবের ও ব্যক্তিত্ববান পুরুষ আয়মান চট করে না বলা কথাগুলো ও বলতে পারে না, না পারে নিজের মনের ভাব প্রকাশ করতে। ছোটবেলায় যখন বাবাকে হারিয়েছে, দেখেছে এই দোতলা বাড়িটার ভাড়া দিয়ে মা কোনো মতে হিসেব করে 2 ভাই বোনকে বড় করেছে, পড়াশোনা করিয়েছে। অতিরিক্ত চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দিয়ে দেওয়ার অভ্যাসটা বেশ রপ্ত হয়ে গেছে তার। এখন আস্তে আস্তে তাদের সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। মা বোনকে নিয়ে সে ভালোই আছে। জীবনের নানা ঘাত প্রতিঘাতে প্রেম ভালোবাসা অধরাই থেকে গেল তার জীবনে। সবার জন্য সব কিছু নয়, এই নীতিতেই আয়মান বিশ্বাসী। ফোনের ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো রায়হানের কানে। শুনতে পেল আয়মান বলছে, একদম ঠকবি না, ভালো থাকবি তুই, কিন্তু তোর পরিবার কি মেনে নেবে? আঙ্কেল আন্টি, তোর বড় ভাই, বাকি সবাই? অপরদিকে পিয়াসাও তো রাজি নয় বললি। তাহলে?
রায়হান একটু চুপ থাকে। পিয়াসা 2-4 মাস গেলে রাজি হয়ে যাবে। দরকার হলে ওর বন্ধুদের দিয়ে ওকে ম্যানেজ করাবো, তোকে দিয়েও অনুরোধ করাবো। তুই নিজে প্রেম প্রণয়ন থেকে বিচ্ছিন্ন, তাই বলে কি বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না আইমান? ইংরেজি সাহিত্যে ছাত্র হয়ে কিভাবে পারিস প্রেম না করে থাকতে? নীরস গবেট কোথাকার। আইমান মুহূর্তেই বলল, 1000 বার পারবো রায়হান। আমি আমার সর্বস্ব দিয়ে তাকে পজিটিভ করার চেষ্টা করব। এই না হলো আমার প্রাণের বন্ধু? কিন্তু আমার বাসায় রাজি করানোটাই তো হিমালয় জয়ের মতো কঠিন। এটাই তো এখন বড় চিন্তার বিষয়। আচ্ছা রাখি, গুড নাইট। গুড নাইট রায়হান। আগাম অভিনন্দন তোকে। মৃদু হেসে মোবাইল রেখে দিল। গভীর রাত, ঘুম আসছে না। সব কিছু কেমন যেন ধোঁয়াশা লাগছে, এলোমেলো লাগছে। আইমান তার ডায়েরিটা ও ভেতরে থাকা নীল কালির কলমটা হাতে নিল। যেহেতু তার একাডেমিক বিষয় ছিল ইংরেজি সাহিত্য, তাই কবিতা গান লেখার প্রতি ঝোঁক রয়েছে কিছুটা। আর ইংরেজি কবিতাগুলো বাংলায় অনুবাদ করতে বেশ পছন্দ করে আইমান। কেমনে তোমায় আমি ভালোবাসি, কতভাবে আমি তোমায় ভালোবাসি, আমার গণনা করতে দাও। আমি তোমাকে ভালোবাসি গভীরতায়, প্রস্থতায়, উচ্চতায়। আমার হৃদয় পৌঁছাতে পারে মোহ যখন তিরোহিত। তো আমি তোমায় ভালোবাসি প্রতিদিনের প্রতি গোপন প্রয়োজনে, রাতে এবং দিনে। আমি তোমায় মুক্তভাবে ভালোবাসি। আমি শুধুমাত্র তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি প্রতিটি নিঃশ্বাসে, হাসিতে, কান্নায়, জীবনের সব কিছু দিয়ে। এবং ঈশ্বর যদি চায়, মৃত্যুর পরেও আমি তোমায় আরও ভালোবাসবো। এভাবে ইংরেজি কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের কবিতা হাউ ডু আই লাভ দি কিছু কিছু চরণ অনুবাদ করে লিখল। বার কয়েক পড়ল। আপন মনে নিজের ওপর ক্রূর হাসি হাসল। কল্পনা করল এক ঝলক। জীবন কি কেবলই নীল বিষাদের, নাকি রাশি রাশি শূন্যতা আর হাহাকার ঝাঁপিয়ে বয়ে বেড়ানোর? কি অদ্ভুত খারাপ লাগছে আমার। রাতটাকে এত নিষ্ঠুর মনে হচ্ছে কেন? এই ভেতরে আইমান নিজে থেকে অতিরিক্ত একটা বাক্যালাপও করেনি পিয়াসার সাথে। রায়হানের বিষয় নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। সবাই সবার মতো চলুক, আনন্দে থাকুক। রায়হান পিয়াসাকে রোজ ফোন দেয়, নানান গল্প গুজব করতে চায়। পিয়াসা 2-4 বাক্য বলে অনেক ছুতোই ফোন কেটে দেয়। সম্ভবপর অনুযায়ী দূরত্ব বজায় রেখে চলে। রায়হান এসব গায়ে মাখে না। একদিন ক্লাসের কথা প্রসঙ্গে পিয়াসা তাদের সুপার গ্লু বাহিনীর সাথে রায়হানের বিষয় শেয়ার করল। তারা পুলকিত হলো। তাকে মোটিভেট করতে লাগলো রাজি হওয়ার জন্য। নাহিদ বলল, দেখ পিউ পাখি, মেয়ে যেহেতু হয়েছিস, বিয়ে তো কাউকে না কাউকে করতেই হবে। রায়হান স্যার টুকটাক হলেও তোর পাশে থেকেছে তোর ভাষ্যমতে, উদারতার হাত প্রসারিত করেছে। সুতরাং মালা তার গলায় দেওয়া উচিত। কি বলো গাইজ? হ হ, ঠিক ঠিক বলে সবগুলো টেবিল চাপড়াতে লাগলো। পিয়াসা মুখকে ধূসর বর্ণ করে প্রতিক্রিয়া ব্যক্ত করল। মনে না টানলে মালা দেওয়া যায় বা দেওয়া উচিত? তোরাই বল। আজব চিজ তো তুই পিয়াসা। তাহলে মন কারে চাই তোর? কাউকেই না আপাতত, গেলাম বাই, টাটা বলে পিয়াসা উঠে চলে গেল। পিছ দিয়ে তারা নানা দুষ্টুমিতে মেতে উঠল। তুলি ঠোঁট বাঁকিয়ে বলল, আমারে কেন কোনো স্যার পছন্দ করে না? স্যার আর ছাত্রীর প্রণয়নের প্রতি আমার দুর্বলতা সেই প্রাগৈতিহাসিক কাল হতেই। ছাত্রী লাজুক লাজুক বদনে পড়া নোট করবে, স্যার রোমাঞ্চিত দৃষ্টিতে ছাত্রীকে দেখবে, আবার চোখাচোখি হবে, একটু আঙুলে আঙুল মৃদু ঘর্ষণ হবে। সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। সেই তাপ পরিবাহিত হয়ে সমান্তরালভাবে দুটো হৃদয়ে
ঢলে ঢলে পড়বে। আর তখনই চাহা হে তুজকো চাহুঙ্গা হরদম মান ছবির গান গাইতে গাইতে খুন হবে হবে দুজন। বাকিরা ভ্রুকুটি নজরে হাঁ হয়ে চেয়ে রইল তুলির দিকে। তুলি আরও বলতে লাগলো, আয়মান স্যারকে ভালো লাগে, কিন্তু স্যার যেন একটা মেশিন, রসকসহীন মানব। কি যে অপরিদ্ধ আকর্ষণ লাগে আয়মান স্যারকে। উফ, গাল ভরা খোঁচা খোঁচা দাড়ি, উড়ু উড়ু ঘনকেশ, হাঁটা কি সুন্দর, জাস্ট ওয়াও। জেবা বলল, রায়হান স্যারও কি কম নাকি? দেখতে দেখতে সময় গড়ালো। পিয়াসার ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেল। রায়হান ও আয়মান দুজনের মতো করে পিয়াসার পরীক্ষার বিশেষ খোঁজ খবর রাখলো। রায়হান অনেকভাবেই পিয়াসাকে হেল্প করতে চাইল, কিন্তু পিয়াসা কোনো হেল্প আর নিল না তার থেকে। যাকে ভালোবাসতে এর হৃদয় সায় দেয় না, শুধু শুধু তার দান নিয়ে নিজেকে ঋণী করে রাখা একদম অনুচিত। এতে দাতার প্রত্যাশার পাল্লা ক্রমশ মজবুত হতে থাকে। রায়হান আয়মানকে বলল, পিয়াসাকে ফোন দিয়ে যেন বোঝায়, একটু জোর দিয়ে চেষ্টা করে। আয়মান পিয়াসাকে ফোন দিল, কিন্তু সুইচড অফ। পরের দিনও ফোন বন্ধ পেল। একটু চিন্তাগ্রস্ত হয়ে বিকেলেই পিয়াসার বাসায় গেল। খোঁজ নিয়ে মিনা আন্টির বাসায় ঢুকলো পিয়াসার কলেজের শিক্ষক পরিচয় দিয়ে। তিনি হতাশ নয়নে ব্যথিত হয়ে জানালেন, স্যার, আমি যে কী বিপদে আছি এই মেয়েটারে নিয়ে। পরশু আত্মহত্যা করতে গেছিল, অল্পের জন্য বেঁচে যায়, কখন কি করে বসে ঠিক নাই। অনেক অসুস্থ এখন, পেছনের রুমে মাটিতে মরার মতো পড়ে আছে। আয়মান চমকে গেল শুনে, তার মাকে ফোন দিয়ে সব জানালো। তার মা বলল, তুই এক্ষুনি মেয়েটাকে নিয়ে আয় বাবা, পরে দেখছি বাকিটা। আয়মান মিনা আন্টির অনুমতিক্রমে বাইরে গিয়ে একটা সিএনজি ঠিক করে এনে গেটে দাঁড় করালো। মিনা আন্টি পিয়াসার সব কাপড় চোপড় গুছিয়ে একটা ব্যাগ ভরে গেট পর্যন্ত এগিয়ে দিলেন। আয়মান পাজাকোলা করে পিয়াসাকে নিয়ে সিএনজিতে উঠে বসলো। তার বুকের বাঁ পাশে পিয়াসাকে মিশিয়ে রেখেছে, নয়তো হাত সরিয়ে নিলেই পিয়াসা হেলে পড়ে যাবে। এদিকে রায়হান সুখ সুখ মনে শেষ বিকেলের দিকে আয়মানদের বাসায় উদ্দেশ্যে পথ ধরল। উদ্দেশ্য, পিয়াসার বিষয়ে সরাসরি যুক্তি পরামর্শ করতে হবে আয়মানের সাথে। বাসার গেটে পৌঁছাতেই সে নির্বাক হয়ে গেল। দেখল আয়মান কোলে করে পিয়াসাকে নিয়ে তাদের বাসায় ঢুকছে। চলবে।